আসসালামু আলাইকুম। ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে প্রায় ৩ সপ্তাহ পরে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে অনেক দিন পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিভিন্ন বিষয় নিয়ে এতই ব্যস্ত, প্লাস হচ্ছে জব, প্লাস মাস্টার দ্য মার্কেট কোর্স, সংসার সব কিছু মিলিয়ে সেইভাবে সময় বের করতে পারছি না। আর আপনারা জানেন যে আমি যে ভিডিওগুলো দেই, এই ভিডিওগুলো দেওয়ার জন্য আমাকে আসলে প্রচুর পরিমাণ সময় ব্যয় করতে হয়, কারণ রিসার্চ ছাড়া তো আমি কোনো ভিডিও দেই না। আমার একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রমের ব্যাপার আছে। সো চাইলেই আমি আমার চার্টে যে মোবাইল ফোনটা খুলে একটা টেকনিক্যাল চার্ট দেখায় একটা ভিডিও বানাইলাম, এটা আসলে হয় না আমার ক্ষেত্রে, যার কারণে ভিডিওর সংখ্যা কম হয়। সো যারা আমার রেগুলার ফলোয়ার, তাদেরকে রিকোয়েস্ট করব সাথেই থাকেন। চেষ্টা করছি প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা ভিডিও কিভাবে দেওয়া যায় সেটার জন্য আসলে আমি চেষ্টা করছি। So, আজকে মূলত একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশের শেয়ার মার্কেট কি ওভার ভ্যালুড কিনা। এটা হচ্ছে একটা প্রশ্ন, অনেকেই আমাকে এটা করেছেন যে ভাইয়া আমাদের মার্কেট কি ওভার ভ্যালুড কিনা, তা না তাহলে এত দিনে দিনে পড়ে যাচ্ছে কেন। এই বিষয়টা আজকের ভিডিওতে আমি বোঝার চেষ্টা করব। তবে তার আগে বলে নিচ্ছি, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করবেন। ইনফ্যাক্ট আপনি যদি না জানেন বা শেয়ার বাজার যদি নাই বুঝতে পারেন, যদি এটা নিয়ে আপনার তেমন কোনো জ্ঞান না থাকে, তাহলে আমি বলবো যে আপনার এই মার্কেটে আসার কোনো প্রয়োজন নাই। আপনি সেই ক্ষেত্রে সঞ্চয়পত্র, গোল্ড কিংবা এফডিআর এই জাতীয় প্রোডাক্টে ইনভেস্ট করতে পারেন, কারণ টাকা রক্ষা করাটা হচ্ছে প্রথম কথা, প্রফিট হচ্ছে পরের ব্যাপার। সো না জেনে বুঝে এই মার্কেটে আসবেন না, আর আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে কোনো প্রকার কোম্পানিতে ইনভেস্ট করবে না। ইনফ্যাক্ট ক্যাপিটাল মার্কেটে যে আপনাকে বিনিয়োগ করতেই হবে, আমি তো ওইটাই বলছি না। আমি বলছি আপনার দরকার নাই, সবার তো এই মার্কেটে আসার আসলে কোনো প্রয়োজন নেই। সো যাই হোক, আজকে কথা বলবো হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার ওভার ভ্যালুড কিনা, এই বিষয়টা নিয়ে কথা বলবো। তাহলে আমরা আসলে এতদিন যে থিঙ্কিংটা করতাম যে একটা স্টক ধরেন ব্যাট বিসি, এই ব্যাট বিসি যে দামে আছে, এটা কি ওভার ভ্যালুড অবস্থায় আছে না এটা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, সেটা আমরা বিভিন্ন পদ্ধতিতে বের করতে পারি। সেটা নিয়ে কোনো আলোচনার বিষয় না, কারণ আমরা আজকে নির্দিষ্ট কোনো স্টক নিয়ে কথা বলছি না। আমরা কথা বলছি ওভারঅল যে বাংলাদেশের পুরো শেয়ার বাজার, এই শেয়ার বাজারটা কি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড, এই থিঙ্কিংটা আমরা করতেছি। তো আমরা এটা বের করব কিভাবে, বাংলাদেশের শেয়ার বাজার ওভার ভ্যালুড কিনা আন্ডার ভ্যালুড কিনা, এটা বুঝবো কিভাবে। তো চলুন কিভাবে বের করা যায় ওটা একটু দেখি। সো তার আগে একটু বলে নিচ্ছি যে ভিডিওর শেষ দিকে আমার একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট থাকবে। আমি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, যারা থাকবেন তারাই অ্যানাউন্সমেন্টটা আসলে দেখতে পাবেন। সো এখানে একটা ইন্ডিকেটর আমরা দেখতেছি, সেটা হচ্ছে ওয়ারেন বাফেট ইন্ডিকেটর। সত্যিকার অর্থে পৃথিবীতে এই মুহূর্তে ওয়ারেন বাফেট ইন্ডিকেটরটা ব্যবহার করে ইনভেস্টররা বা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বা ফরেন বিনিয়োগকারীরা তারা বোঝার চেষ্টা করে কোন দেশের মার্কেটে ইনভেস্ট করা যায়, অর্থাৎ কোন দেশের মার্কেট এই মুহূর্তে ওভারভ্যালুড অবস্থায় আছে নাকি আন্ডারভ্যালুড অবস্থায় আছে। এটা তারা ওয়ারেন বাফেট ইন্ডিকেটর দিয়েই বের করে থাকে। সো বাফেট ইন্ডিকেটর জিনিসটা খুব সোজা, এটাতে কি লাগে, দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে মার্কেট ভ্যালু লাগে, এগ্রিগেটেড মার্কেট ভ্যালু আর মার্কেট ক্যাপিটাল, অর্থাৎ বাংলাদেশে যতগুলো শেয়ার আছে, যতগুলো কোম্পানি আছে, তাদের যতগুলো নাম্বার অফ শেয়ার আছে, তাদেরকে তাদের নাম্বার শেয়ারের প্রাইস দিয়ে যদি আপনি গুণ করেন, তারপরে প্রত্যেকটা কোম্পানির যে মার্কেট ভ্যালু, এটাকে যদি আপনি যোগ করেন, তাহলে যেটা হবে ওটা হচ্ছে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন। ওই জিনিসটাকে আমি যদি আমার নমিনাল জিডিপি বা অ্যানুয়ালাইজড নমিনাল জিডিপি, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, টোটাল জিডিপি বাংলাদেশের কত, এটা দিয়ে যদি ওটাকে আমি ভাগ করি, তাহলে যেটা পাবো ওটা হচ্ছে বাফেট ইন্ডিকেটর। ওইটার উপর বেস করে আমি ঠিক করব যে বাংলাদেশের মার্কেটটা এই মুহূর্তে আন্ডার ভ্যালুড অবস্থায় আছে নাকি ওভার ভ্যালুড অবস্থায় আছে। চলেন এটা উদাহরণ দিয়ে আমরা এক্সপ্লেইন করব, টেনশনের কোনো কারণ নেই। সো এই হচ্ছে আমেরিকার বাজারটা বর্তমানে ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড সেটা দেখাচ্ছে। সো এই যে বাফেট ইন্ডিকেটর অনুযায়ী সাজেস্ট করছে যে ইউএস মার্কেটটা এই মুহূর্তে ওভার ভ্যালুড। কতটুকু ওভার ভ্যালুড? 170% ওভার ভ্যালুড ইউএস মার্কেট। কেন? ইউএস মার্কেটের টোটাল ভ্যালু হচ্ছে 41.7 ট্রিলিয়ন ডলার, আর তাদের অ্যানুয়ালাইজ জিডিপি হচ্ছে 24.5 ট্রিলিয়ন ডলার। তাহলে আমরা কি করব, মার্কেট ভ্যালুটাকে আমি যদি এই অ্যানুয়ালাইজ জিডিপিতে ডিভাইড করি, তাহলে এটা রেজাল্ট আসবে 1.7। এটাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ আকারে আমরা পাবো 170%। তার মানে আমেরিকার মার্কেট 170% ওভার ভ্যালুড অবস্থায় আছে, এটা বাফেট ইন্ডিকেটর দিয়ে আমরা বুঝতে পেরেছি। সো এখন আমরা যদি ইন্ডিয়ার মার্কেট ক্যাপিটালাইজেশন, তার আগে একটু বলে নেই যে এখানে এই যে এই বিষয়টা যদি বুঝতে চান, এই যে নিচে যে লিঙ্ক আছে www.currentmarketvaluation.com, এখানে গেলে আপনি এই জিনিসটা পাবেন। আরও যদি স্টাডি করতে চান এই লিঙ্কে যান, স্টাডি করে বের করতে পারবেন। এখন
আমরা যদি ইন্ডিয়ার মার্কেট দেখি, যে বিজনেস স্ট্যান্ডার্ড ইন্ডিয়ার একটা পত্রিকা, ওদের একটা রিপোর্ট আমি দেখলাম ফেব্রুয়ারি 7, 2022 রিপোর্ট অনুযায়ী, যে ইন্ডিয়ার মার্কেট এই মুহূর্তে 116% ওভার ভ্যালুড অবস্থায় আছে, যেটা কিনা 2007 সালের পরে হাইয়েস্ট একটা সিচুয়েশনে আছে। তার মানে ইন্ডিয়ার মার্কেটও কিন্তু অনেক বেশি ওভার ভ্যালুড অবস্থায় আছে। ওকে, এবার আমরা এখানে ভিয়েতনামের একটা মার্কেটের রেজাল্ট দেখতেছি। এইটা 7/4/2021 সালের গত বছরের ডাটা অথবা গত বছরের রেজাল্ট অনুযায়ী ভিয়েতনামের কারেন্ট ডাটা আমি পাই নাই গুগলে খুঁজে, যার কারণে আমি এক বছর আগের ডাটা দিয়েই দেখাচ্ছি, অসুবিধা নেই, কাছাকাছি হবে। সো ভিয়েতনামের স্টক মার্কেটের ক্যাপিটালাইজেশন তার জিডিপি 90% পর্যন্ত টাচ করছে, অর্থাৎ এরা এখনও ওভার ভ্যালুড হয় নাই, বাট 100 টাকা জিডিপির বিপরীতে তাদের মার্কেট কিন্তু অলরেডি 90.30 রিচ করে ফেলছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো ওটাও কিন্তু আন্ডার ভ্যালুড বলা যাচ্ছে না, ওটা তার কারেক্টলি ভ্যালুডের কাছাকাছি চলে গেছে, অর্থাৎ জিডিপি এবং মার্কেটের ক্যাপিটাল খুব কাছাকাছি চলে গেছে। তার মানে আন্ডার ভ্যালুড ভিয়েতনামেরটা বলা যাচ্ছে না। তাহলে বাংলাদেশেরটা কি? বাংলাদেশেরটা কি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড? এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে দেখেন, আপনি যদি ডিএসসির ওয়েবসাইটে যান তাহলে এই তথ্যটা পাবেন। ডিএসসির ওয়েবসাইটে উপরে দেখেন মার্কেট ইনফরমেশন নামে একটা কলাম আছে, ট্যাব আছে, ওখানে যদি ক্লিক করেন তাহলে একটা রিপোর্ট বের হবে। ওই রিপোর্ট থেকে, এটা হচ্ছে 9/6/2022 তারিখের ডাটা অনুযায়ী দেশে টোটাল মার্কেট ক্যাপিটাল, ইকুইটি, মিউচুয়াল ফান্ড এবং ডেট সিকিউরিটিজ সহ, তার মানে এই ইকুইটি মিউচুয়াল ফান্ড তো আমরা জানি, আর এই যে বন্ড যেগুলো চালু হয়েছে, সুকুক বন্ড প্লাস আরও কী কী বন্ড, সবগুলো মিলে এই মুহূর্তে মার্কেটের টোটাল ক্যাপিটালাইজেশন হচ্ছে 5,22,881 কোটি টাকা। এইটা হচ্ছে, এইখানে লিখছি আমি, টোটাল মার্কেট ক্যাপিটাল অফ ডিএসসি হচ্ছে 5,22,881 কোটি টাকা। এটাকে যদি আমি 92 টাকা ডলারের রেট দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে ইউএসডি পাওয়া যাবে 5,684 কোটি ইউএসডি। এটাকে যদি আমি 100 দিয়ে ডিভাইড করি, তাহলে 56.83 বিলিয়ন। তার মানে বাংলাদেশের টোটাল ডিএসসির টোটাল মার্কেট ক্যাপিটাল বর্তমানে 56.83 বিলিয়ন ডলার। তো এখন আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে বাংলাদেশের জিডিপি কত। সো আপনি যদি যে গুগলে যে লেখেন যে বাংলাদেশের জিডিপি বর্তমানে কত, ওরা দেখাবে যে বাংলাদেশের জিডিপি বর্তমানে লামসামনি বলতে পারি যে 397 বিলিয়ন ডলার। সো এখন আমি তাহলে বাংলাদেশের বাফেট ইন্ডিকেটর যদি বাংলাদেশের ক্ষেত্রে ইউজ করি, তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের মার্কেট ভ্যালুকে আমি যদি নমিনাল জিডিপি দিয়ে ডিভাইড করি, তাহলে 56.83 বিলিয়ন ডলারকে আমি যদি তার জিডিপি 397 বিলিয়ন ডলার দিয়ে ডিভাইড করি, তাহলে পাবো হচ্ছে 0.14, এটাকে 100 দিয়ে গুণ করলে 14.31। তার মানে ডিএসসি মার্কেট ক্যাপিটালাইজেশন রিচেস অনলি 14.31% অফ জিডিপি, যেটা আমেরিকার ক্ষেত্রে 170, তারপরে ভিয়েতনামের ক্ষেত্রে 90 এবং ইন্ডিয়ার ক্ষেত্রে 116, সেটা বাংলাদেশের ক্ষেত্রে মাত্র 14.31%। তার মানে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ডেফিনেটলি আন্ডার ভ্যালুড আছে। আমাদের ইকোনমির তুলনায় ডেফিনেটলি বাংলাদেশের শেয়ার মার্কেট, পুরো মার্কেট আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। সো এখন আমরা একটা কাজ করি, এই কম্প্যারিজনটা একটু দেখি একসাথে। দেখেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মার্কেট ক্যাপিটালাইজেশন এইটা, জিডিপি এইটা, বাফেট ইন্ডিকেটর দিয়ে সে হাইলি ওভারভ্যালুড অবস্থায় আছে। ইন্ডিয়ার মার্কেটেও তাই 114 বা 116% ওভারভ্যালুড অবস্থায় আছে। এদিকে যদি ভিয়েতনামেরটা দেখি, সে 90% অবস্থায় আছে। সেই ক্ষেত্রে একেও আমি ওভারভ্যালুড বলছি, বাট বাংলাদেশের ক্ষেত্রে এটা 14% অনলি। তার মানে এটা ডেফিনেটলি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জিডিপি ভিয়েতনামের 1.4 টাইম বেশি, কিন্তু ভিয়েতনামের মার্কেট বাংলাদেশের মার্কেটের চাইতে 4.27 টাইমস কিন্তু বেশি। তার মানে উল্টা সিনারিও। তার মানে ভিয়েতনামের ইকোনমির চাইতে মার্কেট অতিরিক্ত এগিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের ইকোনমি আগাচ্ছে, সেই হিসাবে মার্কেট কিন্তু আগাইতে পারছে না। এই জিনিসটা একটু ভালো করে বুঝেন। ভিয়েতনামের ইকোনমির চাইতে বাংলাদেশের ইকোনমির সাইজ বড়, জিডিপির টোটাল ইকোনমির সাইজ বড়, কিন্তু মার্কেটের দিক থেকে তুলনা করলে বাংলাদেশ ভিয়েতনামের চাইতে 4 গুণ পিছিয়ে আছে। বাংলাদেশ ভিয়েতনামের ইকোনমির চাইতে 1.5 গুণ এগিয়ে আছে, কিন্তু ভিয়েতনামের মার্কেট বাংলাদেশের মার্কেটের চাইতে 4.27 গুণ বেশি এগিয়ে আছে। এখানে কিন্তু একটা বিশাল বড় ডিফারেন্স বা ডাইভারজেন্স বা বৈসাদৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি বিটুইন জিডিপি অ্যান্ড বিটুইন মার্কেট ক্যাপিটালাইজেশন। সো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে উল্টো একটা অবস্থা, মার্কেট ক্যাপিটালের সাথে জিডিপির সাথে বাংলাদেশের যে কোনো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না, এই যে উল্টো একটা অবস্থা, বাংলাদেশের মার্কেট এতটা পিছিয়ে গেল, এটা আসলে কেন? কি কারণে বাংলাদেশের মার্কেট এতটা পিছানো? এই মার্কেটে এত পিছিয়ে কেন? আমরা এই মার্কেটটা কেন ভিয়েতনামের মতো অ্যাটলিস্ট বাড়তে পারছে না? সমস্যাটা আসলে কোথায়? সমস্যাগুলো নিয়ে যদি আলোচনা করি, তাহলে বলতে হয় যে বাংলাদেশে বিভিন্ন প্রকার সমস্যা থাকতে পারে। যেমন আপনার
বাংলাদেশে বলতে পারেন রেগুলেটরের প্রবলেম আছে, অথবা আমি মনে করি দেখেন 20 কোটি মানুষ, 20 কোটি জনগণের একটা দেশ, এই দেশে মার্কেটে 18 থেকে 20 লাখ বিও অ্যাকাউন্টধারী, কিন্তু আইপিও অ্যাকাউন্টগুলো যদি সত্যি সত্যি বাদ দেই তাহলে 4-5 লাখের বেশি বিও অ্যাকাউন্টধারী আসলে ইউনিক লোকজন আছে কি না এটা নিয়ে আমার সন্দেহ হয়। যদি থাকতো তাহলে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 46,000 হতো না, এটা এতক্ষণে 1 লাখ পার হয়ে যেত। সো যেহেতু হচ্ছে না, নতুন সাবস্ক্রাইবার বাড়ছে না, সেহেতু আমার মনে হচ্ছে যে বাংলাদেশের মার্কেটে বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা আসলে দিন দিন কমে যাচ্ছে, এটা বাড়ছে না। সো এত বড় দেশে মানে মার্কেটে পার্টিসিপেট খুবই কম। আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের দেশে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর চাইতে রিটেল বিনিয়োগকারী বেশি, এই কারণেও আমাদের মার্কেটটা ওইভাবে দাঁড়াতে পারছে না। আরেকটা কারণ হতে পারে মার্কেটে ভালো কোয়ালিটির কোম্পানির অভাব আছে। এটা আমরা সবাই বলবো যে এই মার্কেটে জাঙ্ক আইটেম এবং ফালতু ফালতু কোম্পানি অতিরিক্ত পরিমাণে লিস্টেড আছে, ভালো ভালো কোম্পানির পরিমাণ খুব কম আছে। এবং ভবিষ্যতে যদি ভালো কোম্পানি আনা যায় এবং মানুষদেরকে যদি ইনভেস্টিং শেখানো যেতে পারে, ট্রেডিংয়ের ব্যাপারটা বাদ দিয়ে যদি তাদেরকে ইনভেস্টিংয়ে মনোযোগ দেওয়া যেতে পারে, রেগুলেশন যদি আরেকটু শক্ত হয়, এবং তাহলে হয়তোবা মার্কেট সামনে আস্তে আস্তে এগিয়ে যাবে। আর সর্বোপরি এডুকেশন লাগবে। ফিনান্সিয়াল লিটারেসি যদি না বাড়ে তাহলে মার্কেটে পার্টিসিপেন্ট হবে না, পার্টিসিপেন্টস বাড়বে না, সেই ক্ষেত্রে মার্কেট হয়তোবা সেইভাবে বাড়তে পারবে না। তবে আমি কিন্তু আশাবাদী। এখানে একটা ব্যাপার হচ্ছে যে জিডিপির গ্রোথ এবং মার্কেট ক্যাপিটাল যখন একসাথে এগোয় না, তাহলে এটা একটা খারাপ লাগে। যেমন আমরা অনেকেই বলি, আর আমরা অনেকেই এরকম ডায়লগ শুনছি পেপার পত্রিকায় যে শেয়ার বাজার হচ্ছে ইকোনমির একটা দর্পণ, শেয়ার বাজার আয়না হিসাবে কাজ করে ইকোনমির। দেখেন, কথা আপনার ঠিক, শেয়ার বাজার আয়না হিসাবে কাজ করে, কিন্তু একটা ব্যাপার আছে, একটা দেশের ইকোনমি যেভাবে চলবে তার শেয়ার বাজারটাও যে সেভাবে চলবে, সবসময় একই পেসে নাও যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ইকোনমি আগে যাবে, শেয়ার বাজার পিছনে ফলো করবে। কোনো কোনো ক্ষেত্রে এটার গতিপথ ডিফারেন্ট হবে। কোনো কোনো ক্ষেত্রে শেয়ার বাজার এগিয়ে যাবে, ইকোনমি সেভাবে আগাবে না, যেটা আমেরিকাতে আমরা দেখতে পেয়েছি, ইন্ডিয়াতে আমরা দেখতে পেয়েছি। এই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের মার্কেটও কিন্তু কোনো না কোনো সময়ে শেয়ার মানে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন এবং জিডিপি এটা কোনো না কোনো দিন ক্যাচ আপ করে ফেলবে, অর্থাৎ সমান সমান হবে। এখন যে বিশাল বড় গ্যাপ দেখতেছেন, এটা কোনো না কোনো দিন একসাথে দেখা হবেই। এবং এই দেখাটা কি 5 বছর পরে হবে বা 10 বছর পরে হবে কিনা আমি জানি না, বাট আমি শিওর এটা দেখা হবেই। সেই ক্ষেত্রে মার্কেট অনেক দূর যাবে। আর এছাড়াও আপনি যদি একটা জিনিস দেখেন যে মার্কেট পড়ছে, আপনাদের মন খারাপ, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি 1992 থেকে মার্কেটের চার্ট দেখেন তাহলে দেখবেন 1992 সাল থেকে আজকে পর্যন্ত 22 পর্যন্ত এই 30 বছরের টেকনিক্যাল চার্টে যদি আপনি মার্কেটটাকে দেখেন তাহলে আপনি দেখবেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে আছে। এখন মনে হবে মাঝে মধ্যে কারেকশন করছে, যেমন 96-তে একটা ধস খাইছে, ওখানে একটা কারেকশন, 2010-এ একটা ধস আসছে, ওইটা একটা কারেকশন, করোনা একটা ধস, এখন একটু কারেকশন হচ্ছে। তো এগুলো কারেকশন, কিন্তু ওভারঅল মার্কেট 92 থেকে এখন পর্যন্ত টোটালটাই কিন্তু আপ ট্রেন্ডে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যেহেতু আমাদের দেখার দৃষ্টিটা মাত্র 1 মাস বা 2 মাসের মধ্যে সীমাবদ্ধ, যার কারণে মার্কেট যে 12 বছর 20 বছর 30 বছর ধরে যে আপ ট্রেন্ডে আছে, এইটা কিন্তু আমার মাথায় ঢুকে না বা আমি বুঝতেও চাই না। So, এখন এই মুহূর্তে আমার করণীয় কি? মার্কেট ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড, তারপরও মার্কেট বাড়ছে না, তাহলে কেন আমি মার্কেটে যাব? আমি কি দরকার এই মার্কেটে আসার? এটা যদি আমার থিঙ্কিংটা আমি আপনাকে বলি তাহলে আমি এভাবে বলবো, সেটা হচ্ছে দেখেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করা আর বাংলাদেশের উপর বিলিভ করে বাংলাদেশের ইকোনমিতে ইনভেস্ট করা সেম জিনিস। কারণ আপনি যদি বাংলাদেশকে বিশ্বাস করেন যে বাংলাদেশ 41 সাল পর্যন্ত এগিয়ে যাবে, তাহলে শেয়ার বাজারে ইনভেস্ট আপনি করতেই পারেন। তো শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য আপনাকে লং টার্মের ফোকাস নিতে হবে। আমি যেটা করি, বাংলাদেশের এই মার্কেটে 384টা স্টক আছে, সবগুলো স্টক ভালো না, এটা আমিও জানি, আপনিও জানেন, বাট এখান থেকে 5টা বা 10টা বা 15টা ভালো স্টক আছে, এটা সত্য কথা। এই স্টকগুলো খুঁজে বের করার দায়িত্ব তো আপনার। এটা বের করার জন্য যে শিক্ষা দরকার, সেই শিক্ষাটা নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। তো আমি যে কাজটা করি, আমার জ্ঞান বুদ্ধিতে যে ভালো 5টা বা 10টা কোম্পানি আছে, এগুলোতে আমি প্রতিনিয়ত ইনভেস্ট করি, করতেই থাকি। বাজার যখন কারেকশন হয় আমি আরও করি। এখন আপনি বলতে পারেন আমি প্রতিদিন টাকা কোথায় পাই? হ্যাঁ, কিভাবে পাই বলি। প্রতি মাসে ধরেন আমার ইনকাম আছে 40,000 টাকা, আমার খরচ আছে 30,000 টাকা ধরেন। তো ওই যে 10,000 টাকা যে সেভিংসটা আসতেছে, এই প্রতি মাসে আমি 10,000 টাকা শেয়ার কিনবো। কারণ আপনি বলতে পারেন ভাই এখানে কোটি কোটি টাকার কথা হচ্ছে, এখানে 10,000 টাকা শেয়ার কিনে কি হবে? আমার কথা হচ্ছে একদিনে বড়লোক হতে চান কেন? এই শেয়ার বাজার কি একদিনে বড়লোক হওয়ার জায়গা? না ভাই, একদিনে বড়লোক আপনি এখানে হতে পারবেন না। এখানে আপনি প্রতিদিন একটু একটু করে শেয়ার কেনেন না, ভালো ভালো কয়টা কোম্পানির শেয়ার কেনেন। আপনি একটু খেয়াল করে দেখেন, স্কোয়ার ফার্মা, রেনেটা, ব্যাট বিসি এবং ম্যারিকো, রেকিট বেনকাইজার, এই কোম্পানিগুলা যারা গত 10-12 বছর ধরে হোল্ড করছেন, তারা তো বস্তায় বস্তায় টাকা পেয়েছেন ভাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যদি শর্ট টার্মে চান তাহলে আমি কিছু বলার নাই। শর্ট টার্মে মার্কেট কী হবে এটা বলার ক্ষমতা আমারও নাই, কারো আছে কিনা আমার জানা নাই।
তো যাই হোক, আমি মনে করি মার্কেট এবং জিডিপি একসাথে কোনো না কোনো দিন দেখা হবে। যখন দেখা হবে তখন আমি হিউজ একটা প্রফিট পাবো। আর তার আগ পর্যন্ত আমার করণীয়, বাংলাদেশের ইকোনমিতে যেহেতু আমি বিলিভ করি, আমি রেগুলার ভিত্তিতে অল্প অল্প করে ইনভেস্ট করেই যাব, রেগুলারলি ইনভেস্ট করবো। এটাকে এসআইপি বলি। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অনুযায়ী আমি ইনভেস্ট করতেই থাকবো এবং ভালো কোম্পানিতেই আমি বিনিয়োগ করব, খারাপ কোম্পানিতে আমি বিনিয়োগ করব না। কারণ খারাপ মার্কেটেও ভালো কোম্পানির দাম পড়ে না, তারা তাদের ফান্ডামেন্টালসের উপর বেস করে একটু একটু করে প্রাইসকে অ্যাপ্রিসিয়েট করতেই থাকে। তো এখন আমরা একটু অ্যানাউন্সমেন্টটা নিয়ে কথা বলবো। শুরুতে বলেছিলাম আমি একটা অ্যানাউন্সমেন্ট দিব, বাট তার আগে মাস্টার দ্য মার্কেট কোর্স নিয়ে একটু অ্যাডভার্টাইজমেন্টটা করে নেই। আপনারা জানেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সর্বোপরি পুরো মার্কেটের মাস্টার বানানোর জন্য আমার একটা কোর্স অফার আছে, সেটা হচ্ছে মাস্টার দ্য মার্কেট। এই কোর্সের ডিটেল আউটলাইন চাইতে গেলে এই ভিডিওর পিন কমেন্টটা দেখলেও পারেন, অথবা আমাকে ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com। আমি কোর্সের ডিটেল আউটলাইন দিয়ে দিব, টাকা পয়সা কত লাগবে সব কিছু দিব। ইনফ্যাক্ট এই ভিডিওর পিন কমেন্টও সেটা আপনি দেখতে পারবেন। সো আপনি যদি মনে করেন যে আপনি শিখবেন তারপরে মার্কেটে আসবেন, অথবা আপনি যদি মনে করেন আগে মার্কেটে আসবো, কিছু টাকা লস করব, তারপরে চিন্তা করে দেখবো যে মার্কেটে আপনার ইনভেস্ট করার জন্য অথবা শেখার জন্য টাকা খরচ করার প্রয়োজন আছে কিনা। আমাদের দেশে অনেকেই মনে করেন যে টাকা দিয়ে শিখবো, এটা কেমন কথা। ঠিক আছে, অসুবিধা নেই, আপনার টাকা দিয়ে শেখার দরকার নাই। কিছুদিন আসেন মার্কেটে, কিছুদিন লস করেন, তারপরে যদি কখনো মনে হয় যে না একটু শেখার দরকার, তখন আপনি আমাকে নক করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা আপনার ব্যাপার। আর তাছাড়া আমার কাছে এসে শিখতে হবে এমন কোনো কথা নেই। আপনি ইউটিউব থেকে, গুগল থেকে বই পড়ে যেভাবেই হোক শিখেন ভাই, বাট রিকোয়েস্ট করছি আপনি শিখেন। কারণ এই মার্কেটে না বুঝে না শুনে আপনি আসলে কোনো দিন প্রফিট নিয়ে ঘরে যেতে পারবেন বলে মনে হয় না। কারণ এই মার্কেটে 5%-এর বেশি গেইনার থাকে না, 95% লুজার থাকে, এটা আপনাকে বুঝতে হবে। ওকে, এখন আমরা আমার ইউটিউবের যে কমিউনিটি ট্যাব, ওখান থেকে অ্যানাউন্সমেন্টটা দেখে আসবো। যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করেন তারা আপনারা জানেন যে এইখানে একটা কমিউনিটি ট্যাব আছে ইউটিউবের। এই কমিউনিটি ট্যাবে আমি পোস্ট দিলে আমার ফ্যানরা দেখতে পারে, সেটা আপনিও চাইলে দেখতে পারবেন। সো এখানে আমি একটা পোস্ট গতকালকে দিয়েছিলাম যে আমার সাথে দেখা করতে চান কে কে। সো এখানে আমি যেটা বেসিক্যালি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রতি শুক্রবার আমি একটা জুম মিটিং করতে চাচ্ছি। এখানে আমার যে হার্ডকোর ফ্যান যারা আছে, আমার যারা ফলোয়ার আছে, ট্রু ফলোয়ার, তারা আমার সাথে আসবে। তাদের আমি বিভিন্ন প্রশ্নের উত্তর দিব। মার্কেট, ইনভেস্টিং, ট্রেডিং, ওভারঅল ইকোনমি নিয়ে আপনার যে কোনো প্রশ্ন, মতামত বা আমার জন্য যদি কোনো সাজেশন থাকে সেটা আমি দিব। বাট আমি কিন্তু আপনার আইটেম নিয়ে কোনো কথা বলবো না যে ভাই আমি এটা কিনছিলাম, এটা এখন কমে আছে, এখন কি করতে পারি, অথবা কোন আইটেম কিনলে লাভ হবে, এই ধরনের কোনো কথা কিন্তু এখানে হবে না। শুধুমাত্র ইনভেস্টিং, এটা জাস্ট বলতে পারেন যে আমার সাথে একটা দেখা সাক্ষাতের ব্যাপার। আমি যেহেতু চেহারা দেখাই না, আমরা অনেকেই আমার হার্ডকোর ফ্যান যারা আছে, ফলোয়ার আছে, তাদের জন্য মূলত এই সুযোগটা দিচ্ছি। সো আপনি যদি আমার সাথে দেখা করতে চান, সেই ক্ষেত্রে কীভাবে কী করতে হবে, আমাকে মেবি একটা ইমেল করতে হবে, এবং ইমেলে কী কী লেখা দিতে হবে সেটা এখানে দেওয়া আছে। আর মিটিংটা কবে হবে সেটাও এখানে দেওয়া আছে। প্রতি সপ্তাহে এটা আসলে কন্টিনিউয়াস প্রসেসে হবে। সো এই ডিটেল জানার জন্য আমার চ্যানেলে যাবেন। আপনি দেখেন চ্যানেলে যে হোম পেজ আছে, ভিডিও আছে, প্লে লিস্ট আছে, এই চলবে এর এনইভি দেখে ট্যাব আছে। এই কমিউনিটি ট্যাবে টিপলেই আপনি এখানে দেখবেন, এই কমিউনিটি ট্যাবে ক্লিক করলেই আপনি এখানে গতকালকের একটা পোস্ট দেখবেন। এই পোস্টটা দেখে আপনি ডিসাইড করতে পারেন কি করা উচিত, কি করতে হবে, এটা আপনি বুঝে যাবেন। যদি আমার সাথে দেখা করতে চান তাহলে এটা পড়ে সেইভাবে রিয়্যাক্ট করেন। সো দর্শক, অনেক কথা বললাম দেশের ইকোনমি নিয়ে। আমি যেটা দাঁড়াইলো যে বাংলাদেশের মার্কেট সত্যিকার অর্থে আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, তবে বিভিন্ন কারণে মার্কেট বাড়ছে না। তো এটার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে। এক হচ্ছে আমাদের রেগুলেশনে আরও স্ট্রিক্ট হতে হবে, প্লাস আমাদেরকে আরও ভালো ভালো কোম্পানিকে নিয়ে আসতে হবে, প্লাস আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে, ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে হবে, এবং আমাদের ফিনান্সিয়াল লিটারেসি বা স্টক মার্কেট রিলেটেড জ্ঞানের পরিধি বাড়িয়ে যেতে হবে। আর আমাদেরকে বাংলাদেশের উপর যদি আমি বিলিভ করি, তাহলে ইনভেস্টিংটা চলমান প্রক্রিয়ায় থাকতে হবে। ইনভেস্টিং ইজ এ হ্যাবিট, এটা মনে রাখবেন। সো যাই হোক, ট্রেডিং থেকে একটু বের হয়ে আসার চেষ্টা করেন, ইনভেস্টে থাকেন, দেখবেন মার্কেট কি পড়ে যাচ্ছে না উঠে যাচ্ছে, এটা নিয়ে এত বদার করার আসলে তেমন একটা দরকার হয় না। সো যাই হোক দর্শক, আশা করছি ভিডিওটা আপনার ভালো লাগছে। যদি আপনি একেবারেই নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না। আর আবারও বলছি, এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু প্রকার স্টকে ইনভেস্ট করতে পরামর্শ, উপদেশ বা কিচ্ছু দেই নাই। ইনফ্যাক্ট এই মার্কেটে আসতে হবে এই ধরনের পরামর্শ আমি দেই না। আমি বলি জেনে বুঝে তারপরে মার্কেটে আসেন, তা না হলে মার্কেট থেকে টাকা ফেরত নিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। সো জেনে বুঝে তারপরে মার্কেটে আসতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।